তোমরা যারা ক্লাস 10 বা মাধ্যমিকে পড়ছো 2027 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাস সাবজেক্ট থেকে দ্বিতীয় অধ্যায়ের একটি 8 নম্বরের প্রশ্ন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের শিক্ষা, ধর্ম এবং সমাজ সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে, এবং আলোচনার পর এর 8 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো অন স্ক্রিনে। তো দেখো, রাজা রামমোহনের উপরে দুটি 8 নম্বরের প্রশ্ন এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটি তার শিক্ষা, সমাজ এবং ধর্ম সংস্কার, আরেকটি প্রশ্ন রয়েছে যে সতীদাহ প্রথা নিবারণে রামমোহনের কী ভূমিকা ছিল। তা সেই সতীদাহ প্রথা নিবারণে তার অবদান পরের ক্লাসে আমরা আলোচনা করব। এখন আমরা এই ক্লাসে আলোচনা করব রাজা রামমোহন রায়ের শিক্ষা, ধর্ম এবং সমাজ সংস্কার সম্পর্কে। তা রাজা রামমোহনের এই প্রশ্ন দিয়েই তোমাদের আজ থেকে পড়ানো স্টার্ট হলো, এবং প্রতিদিন একটি করে 8 নম্বরের প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এইভাবে আগামী 1 মাসের মধ্যে 4 এবং 8 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি প্রথম পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন। পাশ্চাত্য বলতে যে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানকে পাশ্চাত্য শিক্ষা বলা হয়, সেই পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব তিনি উপলব্ধি করতে পারেন, এবং প্রাচ্য দেশ অর্থাৎ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, যে প্রাচ্য দেশীয় শিক্ষা, তার সাথে তিনি পাশ্চাত্যের শিক্ষার একটা মেলবন্ধন ঘটাতে পেরেছিলেন। এই জন্য তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। তা শিক্ষা সংস্কার আমরা প্রথমে দেখব, তারপরে ধর্ম, তারপর সমাজ সংস্কার আন্দোলন। তা শিক্ষার ক্ষেত্রে যেহেতু তিনি পাশ্চাত্য শিক্ষার অনুরাগী ছিলেন, তাই তৎকালীন ভারতের বড়লাট যিনি ছিলেন, সে লর্ড আমহার্স্ট, তাকে 1823 সালে তিনি একটি চিঠি লেখেন যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করা হোক। তার এই চিঠির সূত্র ধরে ভারতে কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটান রাজা রামমোহন রায়ের অনুরোধে। এছাড়া আরও একাধিক কারণ ছিল। তাহলে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তার প্রথম যে অবদান, তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করছেন। শুধু পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন নয়, তিনি চেয়েছিলেন যে ইউরোপীয় যে বিজ্ঞান, যে রসায়নবিদ্যা, জীববিদ্যা, যে পদার্থবিদ্যা বা গণিত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো আমাদের দেশে পড়ানো হোক, এগুলো সম্পর্কে আমরা ভারতবাসী যাতে জ্ঞান লাভ করতে পারি, তাই এই বিষয়গুলো পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করার জন্য তিনি মতামত প্রকাশ করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকা লিখেছিলেন এই শিক্ষা বিস্তারের জন্য। বিশেষ করে তিনি মিরাত উল আকবর বলে একটি পত্রিকা লেখেন ফার্সিতে, এবং সংবাদ কৌমুদি বলে আরেকটি পত্রিকা লেখেন জনগণের মধ্যে শিক্ষার সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে। এছাড়া তিনি বেদান্ত কলেজ, বেদান্ত স্কুল, এরকম একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। যে প্রেসিডেন্সি কলেজ বা হিন্দু কলেজ যেটা তৈরি হয়, সেই কলেজ তৈরি করার সময়ও কিন্তু তার অবদান অনেকটাই ছিল। তা শিক্ষা সংস্কার তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি নিয়েছিলেন। এরপরে দেখব ধর্ম সংস্কার। তার রাজা রামমোহন রায় একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তার মতে ঈশ্বর ছিল একজন। হিন্দু ধর্মের যে বহু দেবতা রয়েছে, এই বহু দেবত্বে তিনি কিন্তু বিশ্বাসী ছিলেন না। তার মতে ঈশ্বর একজন এবং তিনি নিরাকার। সেই নিরাকার অর্থাৎ তার কোনো আকার নেই। এই নিরাকার ব্রহ্মের উপাসনা তিনি করেছিলেন এবং একেশ্বরবাদে তিনি বিশ্বাসী ছিলেন। এবং হিন্দু ধর্মের যে পুতুলকে পূজা করা হতো, যাকে আমরা বলি পৌত্তলিকতাবাদ, তারও তিনি ঘোর বিরোধী ছিলেন। তিনি বেদ, উপনিষদ, একাধিক ধর্মীয় গ্রন্থ পাঠ করে এই একেশ্বরবাদের প্রতি আকৃষ্ট হন। এই একেশ্বরবাদকে প্রসারিত করার জন্য তিনি তৈরি করেন কলকাতায় 1815 সালে আত্মীয় সভা। দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর সেই সময় কিন্তু এই সভার সদস্য ছিলেন। এই সভায় আলোচনা হতো বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে। এই একেশ্বরবাদ নিয়ে আলোচনা করা হতো, হিন্দু ধর্মের গোড়ামি, পৌত্তলিকতা, সামাজিক কুসংস্কার, এগুলো নিয়ে কিন্তু এই আত্মীয় সভাতে আলোচনা করা হতো। এই আত্মীয় সভা পরবর্তীকালে পরিণত হয় ব্রাহ্ম সভায়। যখন ব্রাহ্ম সভায় পরিণত হয়, তখন এই ব্রাহ্ম সভা সমাজের সংস্কারমূলক কাজকর্ম শুরু করে এবং শুরু হয় ব্রাহ্ম সমাজ আন্দোলন। এই ব্রাহ্ম সমাজ আন্দোলন রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেনের মতো ব্যক্তিরা এই ব্রাহ্ম সমাজ আন্দোলন পরিচালনা করেন। তাহলে রাজা রামমোহন রায়ের ধর্ম সংস্কারের ক্ষেত্রে আমরা দেখছি যে তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং তিনি পৌত্তলিকতা
মানবতাবাদের বিরোধী ছিলেন। তিনি আত্মীয় সভা তৈরি করেন, সেই আত্মীয় সভা ব্রাহ্ম সভায় পরিণত হয় এবং ব্রাহ্ম সভা ব্রাহ্ম সমাজ আন্দোলনে পরিণত হয়। তো এগুলো ছিল তার ধর্ম সংস্কার। এরপরে দেখো রয়েছে সমাজ সংস্কার। তো সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি সমাজের একাধিক গোঁড়ামি, কুসংস্কার, পুরুষের বহু বিবাহ, বাল্য বিবাহ, এই সমস্ত কিছুর তিনি বিরোধিতা করেছিলেন, তীব্র ভাষায় বিরোধিতা করেছিলেন, একাধিক পত্রপত্রিকা লিখেছিলেন এগুলোর বিরুদ্ধে। তার রাজা রামমোহন রায়ের প্রধান কৃতিত্ব যে তিনি সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। সতীদাহ প্রথা এই যে তখনকার দিনে অনেক বয়স্ক ব্যক্তি অল্প বয়সে মেয়েদের বিয়ে করতেন, ফলে কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি মারা গেলে সেই কন্যা বিধবা হয়ে পড়তেন, অল্প বয়সেই সেই তার পত্নী বিধবা হতেন এবং এই বিধবাকে সতী করার উদ্দেশ্যে তাকেও কিন্তু তার স্বামীর চিতায় জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ঝাঁপিয়ে পড়তে হতো এবং আত্মহত্যা করতে হতো। এই প্রথা কে বলা হয় সতীদাহ প্রথা। এটা ব্রাহ্মণরা নিজেদের সুবিধার জন্য করেছিলেন। উচ্চবিত্ত পরিবারগুলির সম্পত্তি যাতে সেই পরিবারের মধ্যে থাকে সেই সমস্ত দিক বিবেচনা করে এই সতীদাহ প্রথা চালু করা হয়। একটা মর্মান্তিক কুপ্রথা ছিল এই সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে প্রথম গর্জে ওঠেন এবং ব্রিটিশ সরকারের কাছে তিনি দরবার করেন এই সতীদাহ প্রথা নিবারণের জন্য। শেষ পর্যন্ত তার অদম্য প্রচেষ্টায় 1829 সালে এই সতীদাহ প্রথা কিন্তু নিবারণ হয়। সতীদাহ প্রথাকে বেআইনি বলে ঘোষণা করা হয়। তার প্রধান কৃতিত্ব ছিল সমাজ সংস্কারের ক্ষেত্রে এই সতীদাহ প্রথা নিবারণ অর্থাৎ বন্ধ করা। এছাড়াও তিনি আরও একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। বাল্য বিবাহের বিরুদ্ধে তিনি লেখালেখি করেন, জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করেন, পুরুষের বহু বিবাহের বিরুদ্ধে তিনি জনমত গড়ে তোলার চেষ্টা করেন। তো এই সমস্ত কিছু নিয়েই তার সমাজ সংস্কার, তার ধর্ম সংস্কার, তার শিক্ষা সংস্কার, তিনটি পার্ট রয়েছে প্রশ্নের। তিনটি পার্টকে আলাদা আলাদা করে এখানে উত্তরটা লিখতে হবে। এবং রামমোহন রায়ের সব কিছু ভালো ছিল, তবে কিছু কিছু দিক কিন্তু তার অবশ্যই সমালোচনার যোগ্য ছিলেন। অনেক কিছু সীমাবদ্ধতাও তার মধ্যে ছিল। এগুলো লক্ষ্য করে তার এই সংস্কারকে অর্ধ সংস্কার বলেছেন, যেমন সালাউদ্দিন আহমেদ বলে এক ঐতিহাসিক কিন্তু একথা বলেছেন। তবে কিছু সীমাবদ্ধতা প্রতিটা মানুষের মধ্যেই থাকে, রামমোহনের মধ্যেও ছিল। কিন্তু এই সমস্ত সীমাবদ্ধতাকে ছাপিয়ে তিনি শিক্ষার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, ধর্মের ক্ষেত্রে যে অবদান রেখেছেন, সমাজ সংস্কারের ক্ষেত্রে যে অবদান রেখেছেন, তার জন্য বেশিরভাগ ঐতিহাসিক তাকে ভারতের আধুনিক মানুষ বলে কিন্তু মেনে নিয়েছেন। তা এই ছিল তার শিক্ষা, ধর্ম এবং সমাজ সংস্কারের উপরে সংক্ষিপ্ত আলোচনা। এর যে 8 নম্বরের যে অ্যান্সার সেটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। মাধ্যমিক ইতিহাস 8 নম্বরের প্রশ্ন, রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সমাজ ও ধর্ম সংস্কার। প্রথমে ভূমিকা। রামমোহন বিশ্বাস করতেন যে জাতিকে অজ্ঞতা ও জড়তা থেকে মুক্ত করতে পারে একমাত্র পাশ্চাত্য শিক্ষা ও যুক্তিবাদ। তাই তিনি প্রাচ্যের চিন্তাধারার সঙ্গে পাশ্চাত্যের ভাবধারার সমন্বয় ঘটিয়ে নবভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। এরপর দেখো রয়েছে সমাজ সংস্কার। রামমোহন তার যুক্তিবাদী আধুনিক চিন্তাধারার সাহায্যে সতীদাহ প্রথা, বহুবিবাহ, বর্ণভেদ প্রথা প্রভৃতি কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে সংগ্রাম করে জয়যুক্ত হয়েছিলেন। ধর্ম, শিক্ষা, সমাজনীতি, রাষ্ট্রনীতি প্রভৃতি বিষয়ে যুক্তিবাদী ও মানবতাবাদী আধুনিক চিন্তাধারার প্রতিক্রিয়া ছিলেন রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। এরপরে দেখো রয়েছে শিক্ষা সংস্কার। রামমোহন রায় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে এক পত্র মারফত 1823 ভারতে পাশ্চাত্য শিক্ষার জন্য সরকারি অর্থ ব্যয়ের অনুরোধ জানান। ক্যালকাটা বুক সোসাইটির তিনি একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি নিজের প্রচেষ্টায় অ্যাংলো হিন্দু স্কুল 1817 প্রতিষ্ঠা করেন এবং কলকাতায় গড়ে তোলেন বেদান্ত কলেজ 1826। তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠায় 1817 সাহায্য করেন। রামমোহন রায়ের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, বজ্রসূচি, ভট্টাচার্যের সহিত বিচার প্রভৃতি। রামমোহন রায় বাংলা ভাষায় সংবাদ কৌমুদী 1821 এবং ফার্সিতে মিরাত উল আকবর 1822 প্রকাশ করেন। এরপরে দেখো রয়েছে ধর্ম সংস্কার। রাজা রামমোহন রায় উপলব্ধি করেছিলেন যে প্রচলিত হিন্দু ধর্মের সংস্কার সাধন করা প্রয়োজন। তার ধর্ম সংস্কারের প্রধান উদ্দেশ্য ছিল খ্রিস্টান মিশনারিদের আক্রমণ থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা। এই উদ্দেশ্যে দেখো এখানে সাব পয়েন্ট করে লেখা হয়েছে একেশ্বরবাদী প্রচার। রামমোহন রায় হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। বেদ, বেদান্ত, উপনিষদ, ইসলামীয় ধর্মশাস্ত্র অধ্যয়ন করে তিনি ঘোষণা করেন সব ধর্মই মূলত একেশ্বরবাদী। তিনি দ্বারকানাথ ঠাকুরের সাহায্যে কলকাতায় ইউনিটেরিয়াম কমিটি গঠন করেন 1821 সালে। এরপরে দেখো রয়েছে আত্মীয় সভা প্রতিষ্ঠা। রামমোহন হিন্দু ধর্মের গোড়ামি ও পৌত্তলিকতাবাদের বিরোধিতা করার লক্ষ্যে 1815 খ্রিস্টাব্দে কলকাতায়
আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। আত্মীয় সভার বিভিন্ন অধিবেশনে হিন্দু ধর্মের মূর্তি পূজার অসারতা, সতীদাহ প্রথা ও জাতিভেদ প্রথা বিষয়ে আলোচনা হতো। আত্মীয় সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, নন্দকিশোর বসু, প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখ। এরপরে 3 নম্বর সাব পয়েন্ট, ব্রাহ্ম সভা গঠন। একেশ্বরবাদের প্রচার ও ধর্মীয় চেতনার বিকাশের লক্ষ্যে রামমোহন রায় ব্রাহ্ম সভা গঠন 1828 গঠন করেন। এর উদ্দেশ্য ছিল বহু দেবতাবাদের স্থলে একেশ্বরবাদী মতাদর্শ প্রচার করা এবং নিরাকার ব্রহ্মের উপাসনা করা। পরবর্তীকালে এই সভা ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এরপর দেখো রয়েছে মূল্যায়ন। 19 শতকে রামমোহন প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মিলন, জনশিক্ষার প্রসার ঘটিয়ে একদিকে যেমন একজন শিক্ষা সংস্কারক, অপরদিকে তেমন উদার মানসিকতা, যুক্তিবাদী মননশীলতায় নিজেকে একজন শ্রেষ্ঠ ধর্ম সংস্কারক রূপে প্রমাণ করেছিলেন। তবে রামমোহন রায়ের কতকগুলি সীমাবদ্ধতা ছিল, তাই ঐতিহাসিক সালাউদ্দিন আহমদ তাকে সংযত সংস্কারক বলে অভিহিত করেছেন। তো এই ছিল রাজা রামমোহন রায়ের ধর্ম ও সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারের উপরে 8 নম্বরের প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের বাদবাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।